আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব টেন্সের দ্বিতীয় পার্ট সম্পর্কে। যেসব শিক্ষার্থীরা টেন্সের প্রথম পার্টটা মিস করেছো, অবশ্যই তা দেখে নেবে। তা না হলে টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে না। তাহলে চলো দেরি না করে আমরা টেন্সের দ্বিতীয় পার্টটা শুরু করি। প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। এই প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। 1. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রথম শুরু করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। বর্তমান সময়ে কোনো কাজ সংঘটিত হলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, অথবা ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বর্তমান সময়ে কোনো কাজ সংঘটিত হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চেনার উপায়, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে আ হবে না। এই টেন্সটা চেনার উপায় হচ্ছে বাংলাতে কি, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, ক্রিয়া মানে কাজ, কোনো একটা কাজের শেষে কি থাকবে না, তে এবং আ হবে না। উদাহরণ দিলে সবাই বুঝতে পারবা। এই টেন্সের গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব, বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন উদাহরণ দিলে চেনার উপায় এবং গঠন দুটোই ক্লিয়ার হবে। যে আই ইট রাইস, আমি ভাত খাই। গঠনটা আমি পরে দেখাচ্ছি, এখন আলোচনা করব আমি চেনার উপায় দিয়ে। যে আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে খাওয়াটা হচ্ছে কাজ মানে ক্রিয়া। এই খাওয়ার মধ্যে কি তে এবং আ, এই যে উপরে যে আমি চেনার উপায় লিখলাম, সেখানে একটু লক্ষ্য করো যে তে আবার আ, দুইটা কি বর্ণ আলাদা, ওয়ার্ড আলাদা আলাদা আছে। এটা কি হবে, এই খায়ের মধ্যে কি তে অথবা আ আছে? অবশ্যই নেই। তাহলে কি এরকম থাকবে না যে কি আমি খাইতেছি, খাইয়ে আছি, এরকম থাকবে না। আমি যদি বলি আমি পড়ি, তাহলে এটা কি হবে, এই পড়ির মধ্যে কি নাই, তে এবং আ হচ্ছে না, তাহলে এটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এরকম থাকতো যে আমি পড়তেছি, আমি পড়িয়া আছি, তাহলে কি হইতো, এটা প্রেজেন্ট টেন্স হইতো না। দেখো, তাসফিন রিডস দ্য বুক, তাসফিন বইটি পড়ে। এখানেও দেখো একটু খেয়াল করে, যে বই পড়ে, এই পড়ার মধ্যে পড়াটা হচ্ছে কাজ, ক্রিয়া। এই পড়ার শব্দটার শেষে কোনো তে অথবা আ আছে, যে আমি বই পড়তেছি বা তাসফিন বই পড়তেছে, তাসফিন বই পড়িয়াছে? না, অবশ্যই না। তাহলে কি হবে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তে এবং আ কোনোটাই নেই। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, তাসফিন রিডস দ্য বুক, তাসফিন বইটি পড়ে। এই দুটো সেন্টেন্সে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝালেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন অনেকে আবার বলতে পারো চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ কি, ওইটা আমি বুঝিয়ে দিব। দেখো, প্রথমে আমরা পড়ি মাদার রিডস কোরআন ডেলি রেগুলারলি, যে মা প্রতিদিন সকালে কোরআন পড়ে। এখানে এই যে মা প্রতিদিন সকালে কোরআন পড়ে, এই যে একটা রীতি, একটা অভ্যাস, কোরআন শরীফ কি করে প্রতিদিন সকালে পড়ে, এই জন্য এটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু কি অভ্যাসগত কাজ এটা। ঠিক তদ্রূপ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। হ্যাঁ, এটাও চিরন্তন সত্য। আমরা জন্ম লগ্ন থেকে দেখতেছি সূর্য কি পূর্ব দিক থেকে উদিত হইতেছে এবং পশ্চিম দিকে অস্ত যাইতেছে। হ্যাঁ, এটা এখন আছে, পরবর্তী থাকবে, ভবিষ্যতে থাকবে। দুনিয়া যতদিন থাকে ঠিক তদ্রুপই চলমান থাকবে। এটা চিরন্তন সত্য, কোনো সময় পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে না। মনে রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে।
আমি আবারও পড়তেছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কোনো একটি সেন্টেন্স বা টেন্স যেই গঠনই থাকুক না কেন, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। হ্যাঁ, তাহলে এখন বলতে পারো যে সাবজেক্ট সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে। তাহলে এই যে এখানে বলছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে পারসন তো আমি বুঝি না, হ্যাঁ, সিঙ্গুলার বুঝি না, সেজন্য আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করি পারসন সম্পর্কে। পারসন শব্দটির অর্থ হচ্ছে পুরুষ বা ব্যক্তি। এই পারসনটা তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন আলোচনা করব প্রথমে ফার্স্ট পারসন নিয়ে। ফার্স্ট পারসন আসলে কোনগুলো, এগুলি আমরা কি করব, মুখস্থ করে ফেলবো। যে আই, আমি, উই, আমরা, এই দুইটা হচ্ছে ফার্স্ট টেন্স, ফার্স্ট 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 পারসন। সেকেন্ড পারসন হচ্ছে যে ইউ, তুমি, ইউর, তোমরা, হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পারসন। এখন থার্ড পারসন কিন্তু একেবারে সোজা। তুমি একটু খেয়াল করো যে ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ এবং ইউর, এই চারটা ব্যতীত, এই চারটা ওয়ার্ড ব্যতীত যা কিছু হবে সবই হবে কি থার্ড পারসন, মানে বাকি যা আছে সবকিছু থার্ড পারসন। আরেকটু ক্লিয়ার করি, যেমন ইট, এই ইটটা কিন্তু আই এর মধ্যেও নেই, উই এর মধ্যে ফার্স্ট পারসনও নেই, সেকেন্ড পারসনও নেই। যেমন ইট, হি, সে, এই সেটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হ্যাঁ, ছেলের ক্ষেত্রে ব্যবহৃত হবে। সি অর্থ সে, এটা মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। দে তারা, নেম মানে নাম, যে কোনো ধরনের নাম, করিম, রহিম, জব্বার ইত্যাদি। হ্যাঁ, এখন আরো সহজে বলতে গেলে এই থার্ড পারসনটা মনে রাখার, যে আমি, তুমি, আমরা, তোমরা ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পারসন তারা। হ্যাঁ, এটাকে পৃথিবীতে না বলে আবার ভবেতে আছে যারা, এটাও বলা যায় যে পৃথিবী, সরি, আমি, তুমি, আমরা, তোমরা ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পারসন তারা। আশা করি সকলেই বুঝতে পারছো। এখন আমরা আসি নাম্বারের মধ্যে। নাম্বার শব্দটির অর্থ হচ্ছে সংখ্যা বা বচন, যা দ্বারা আমরা কোনো জিনিস বা বস্তুকে বিভাজন করতে পারি। যেমন বলতে পারি একটি জিনিস বা দুটি জিনিস। তাহলে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যার নির্দেশকে নাম্বার বলে। আবার পড়তেছি, যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্দেশকে, হুম, সরি, যে সরি মিস্টেক হয়ে গেছে, যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্দেশকে নাম্বার বলে। এই নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে একবচন, যেটাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে বহুবচন, যেটাকে বলা হয় প্লুরাল নাম্বার। হ্যাঁ, এখানে এক বচনের জায়গায় যে একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, এবং প্লুরালের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এখন একটু উদাহরণ দেখো, রিমেল গোজ টু স্কুল, রিমেল স্কুলে যায়। এখানে আমরা একটু খেয়াল করি, সাবজেক্টটা হচ্ছে রিমেল। প্রথমে আমাদের দেখতে হবে সাবজেক্টটা কোন পার্সনে আছে, হ্যাঁ, এবং কি কোন নাম্বারের মধ্যে আছে। রিমেল এটা হচ্ছে থার্ড পার্সন, যেহেতু কি আমি, তুমি, আমরা, তোমরা ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পার্সন তারা। হ্যাঁ, এখানে আমি, আমরা, তুমি, তোমরা নেই, তার মানে এখানে কি আছে রিমেল, তাহলে এটা কি হবে থার্ড পার্সন। হ্যাঁ, এটা থার্ড পার্সন, এজন্য ভার্বের সাথে তোমার কি হয়েছে, যে গোসের সাথে ইয়েস যুক্ত হয়েছে। যেমন মাদার রিডস কোরআন, মা কোরআন পড়ে। এখানে মাও একজন, এবং কি একজন এবং কি থার্ড পার্সন, এই জন্য মায়ের ক্ষেত্রে কি হবে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এখানে একটু লক্ষ্য করো যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, এই জন্য গোটা ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয়নি। আশা করি সকলেই বুঝতে পারছো। নোট, নোটস, কতগুলো ইংরেজি শব্দ আছে যেগুলোকে
যেগুলো কোনো বাক্যে দেখা মাত্রই বলে দিব যে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, ইংরেজি কতগুলো ওয়ার্ড আছে যেগুলো কি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখলেই সরাসরি বলে দেব ওটা কি টেন্স, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন শব্দগুলো হচ্ছে অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি ইত্যাদি। যেমন আমরা উদাহরণ দেখি একটা, যে হি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে সবার শেষে রেগুলারলি শব্দটা আছে, এর জন্য এই টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সর্বদা সত্য কথা বলে। এই সেন্টেন্সটার মধ্যে অলওয়েজ শব্দটা রয়েছে, এর জন্য এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাদের আরো একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা টেন্সের পাশাপাশি কিভাবে কোনো একটা সেন্টেন্সকে কি করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, সেগুলো শিখে নিব। তাহলে একটু দেখো এদিকে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডাজ নট বসে, এবং ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডাজ বসে। আর ডাজ বসিলে ভার্বের সাথে এস বা ইএস উঠে যায়। এটা কি একটু খেয়াল করার জন্য আমি আবারও পড়তেছি। ভার্বের সাথে এস বা ইএস থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডাজ নট বসে, এবং ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডাজ বসে। আর ডাজ বসিলে ভার্বের সাথে এস বা ইএস যেটা আছে এটা উঠে যাবে। অ্যাফার্মেটিভ মানে হা বোধক বাক্য। হ্যাঁ, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে একটু লক্ষ্য করি আমরা, যে এখানে সর্বপ্রথম আমাদের দেখতে হবে ভার্বের সাথে এস বা ইএস আছে। হ্যাঁ, গো এর সাথে কি আছে, ইএস যুক্ত আছে। তারপর তার মানে কি, উপরের কথা অনুযায়ী একটু লক্ষ্য করি আমরা, যে ভার্বের সাথে এস বা ইএস থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডাজ নট বসে। হ্যাঁ, ডাজ নট বসে। এই যে নেগেটিভ, হি ডাজ নট গো টু স্কুল, এখানে সাবজেক্টটা হচ্ছে কি, হি। এখন হি এর পর কি বসছে, ডাজ বসছে, কারণ হিটা হচ্ছে সাবজেক্ট। আমরা উপরে কি পড়েছিলাম, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডাজ নট বসে। হ্যাঁ, আমরা সাবজেক্টের পর ডাজ নট বসাইলাম, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। এরপর যে আছে দেখি, ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে, আমাদের সাবজেক্টের পূর্বে ডাজ বসবে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, এই যে দেখো এখানে, যে হির আগে কিন্তু ডাজটা বসছে। হ্যাঁ, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, মানে প্রশ্নবোধক। আমরা কি জানি, ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক বাক্য। তাহলে আমাদের কি হলো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে গেল। এটাকে আমি আবার রিভাইন্ড করতেছি, একটু খেয়াল করো, যে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নেগেটিভ মানে নাবোধক, সেন্টেন্সটা কি হবে, নাবোধক হবে। নাবোধক হলে কি হবে, আমরা পড়ছিলাম যে কি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডাজ নট বসে। আমরা কি করলাম, নেগেটিভে হি হচ্ছে সাবজেক্ট, এরপর কি শুধু ডাজ নট বসিয়ে দিব, বাকি সব ঠিক। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি পড়ছি, দেখো, যে সাবজেক্টের কিভাবে পূর্বে ডাজ বসবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে যখন আমরা সাবজেক্টের পূর্বে ডাজটা বসিয়ে দিব, তখন কি হবে, ওই কি গোসের ইএসটা উঠে যাবে। ডাজ হি গো টু স্কুল, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে কি সে কি স্কুলে যায়। এখন আসি, যদি ভার্বের সাথে এস বা ইএস না থাকে তখন আমরা কি করব।
ভার্বের সাথে এস বা ইএস না থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডো এবং ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডাজ ডো বসে। আমি আবারও পড়তেছি, ভার্বের সাথে এস বা ইএস না থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডো নট এবং ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডো বসে। উপরটার মতোই, উপরটা ছিল ডাজ নট, শুধু এখানে ডো নট হবে। যেমন অ্যাফার্মেটিভ, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এটা নেগেটিভ কি হবে? আশা করি সহজে বুঝতে পারবে, যেহেতু আমি কি এর আগে একবার বুঝিয়ে দিয়েছি যে আই ডু নট ইট রাইস, মানে আমি ভাত খাই না। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? নিচের কতগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স দেওয়া হলো, সেগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার চেষ্টা করো। যেমন করিম রিডস a story, they go to market, I love her, he eats rice, do the work। হ্যাঁ, এগুলোকে কি নিজেরা একটু চেষ্টা করো। এখন তোমরা যদি ভার্ব না পারো, ভার্বের লিস্ট আমি দিয়ে দিচ্ছি, যে এই যে এখানে 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্সের ভার্বের ফর্মগুলো দিয়ে দিলাম, যে রিড রিড, go went gone, love loved, eat eaten, do did done। হ্যাঁ, তোমাদেরকে মনে রাখতে হবে যে কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে অথবা কি এই টেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গঠন এবং কি ভার্বের এই 3টা ফর্ম। তোমার ভার্ব যত মুখস্থ থাকবে এবং যত প্র্যাকটিস করবা তোমার জন্য ততই ভালো হবে। আর আশা করি তোমরা এই 5টা সেন্টেন্সই কি করতে পারবে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারবে। তাহলে ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।